আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের আজকের এপিসোডে। বরাবরের মতোই বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলোকে নিয়ে আমাদের আজকের উইকলি বুলেটিন সাজানো হয়েছে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনের আজকের এই 69তম পর্বে। আপনাদের সাথে আছি আমি ইহতেশামুল আলম মারুফ। লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন লাইভ এমসিকিউ একটি নিয়মিত আয়োজন, লাইভ এমসিকিউ এর নিয়মিত আয়োজন। এটি আমাদের প্রতি সপ্তাহে এখন মঙ্গলবার 7টার সময় লাইভ এমসিকিউ অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে প্রচারিত হয়। আপনারা যারা আমাদেরকে শুনছেন তারা কে কোথা থেকে শুনছেন এবং শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো আমাদেরকে জানাতে পারেন। লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন আপনারা অনেকেই জানেন এবং যারা নতুন আজকে জয়েন করছেন তাদের জ্ঞাতার্থে বলছি, লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন হচ্ছে সাম্প্রতিক সময় জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ইস্যুগুলো থেকে, আমরা সেই বিষয়গুলোকে এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী রূপে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। আমাদের মূল দুটি সেগমেন্ট রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এবং এর পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আপডেটস, খেলাধুলা বিষয়ক খবর, ইতিহাসের পাতা এই সপ্তাহ নামে বিশেষ একটি ফিচার আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এবং এইখান থেকে আমরা যেটা দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, আজকে লাইভ এমসিকিউর 69তম পর্ব উইকলি বুলেটিনের, আমরা দেখেছি যে প্রায় বিভিন্ন প্রতিযোগিতার 9ম থেকে 20তম গ্রেডের বিভিন্ন গ্রেডের পরীক্ষাতে প্রায় এখান থেকে হুবহু প্রশ্ন এসেছে। আমরা এমনটিও দেখেছি, কারণ আমরা প্রতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করি এবং যেই খবরগুলো সাম্প্রতিক সময় ঘটে যাচ্ছে শুধুমাত্র সেই তথ্যটুকুই নয়, বরং এই তথ্যর সাথে সংশ্লিষ্ট মৌলিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোও কিন্তু আপনাদের সামনে পরিবেশন করে থাকি। তাই চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে উইকলি বুলেটিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আমাদের কাছে, যেটা মনে হয়েছে। এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু এই প্রোগ্রামটি সকলের জন্য উন্মুক্ত, আপনারা এই প্রোগ্রামটি আমাদের শেয়ার করে দিতে পারেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই উইকলি বুলেটিনে কিন্তু আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আমাদের অনুষ্ঠানের মাঝে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর উপরেই কিন্তু কুইজ আমরা আয়োজন করি এবং সেই কুইজে আপনারাও অংশ নিতে পারেন। সবাইকে মনোযোগের সাথে আজকের উইকলি বুলেটিনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে মূল পর্ব শুরু করছি। যেমনটি আপনারা হাইলাইটসে দেখছিলেন বাংলাদেশ বিষয়াবলী অংশে, যে বাংলাদেশের বেগম রোকেয়া একজন প্রথিতযশা একজন লেখিকা, সমাজসেবিকা বেগম রোকেয়ার সুলতানাস ড্রিম এটি ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্বস্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে এই রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তি প্রত্যাশী উপন্যাস সুলতানাস ড্রিম। এবং এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারী স্বাধীনতার অন্যতম প্রতিকৃত রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক বা মৌক্যাপের 10ম সাধারণ সভায় এই ঘোষণাটি দেওয়া হয়। বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারী মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনীটি 1908 সালে কলকাতার SK লাহিড়ী অ্যান্ড সন্স থেকে বই হিসেবে প্রকাশিত হয়েছিল। তবে এই লেখাটি তারও আগে অর্থাৎ 1905 সালে প্রথম প্রকাশিত হয়েছিল মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে। দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে এটি সংরক্ষিত আছে। এই মিউজিয়ামের পক্ষ থেকে ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়েছিল এবং রোকেয়া পরিবারের উত্তরসূরি মাজেদা সাবের মূল বইয়ের একটি প্রতিলিপিও মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দিয়েছেন। বেগম রোকেয়ার লেখাটি সহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে। এবং এই সকল প্রমাণ সহ বেগম রোকেয়ার প্রভাবের নজির হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় ইত্যাদি তথ্য ইউনেস্কো নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়। তাতে আরও সংযুক্ত করা হয় 1980 সালে সুলতানার স্বপ্ন নামে মঞ্চায়িত একটি নাটক, 2023 সালে স্পেনের নারী পরিচালক মিগেল হার্নান্দেজের পুনর্দৈর্ঘ্য অ্যানিমেশন কাহিনীচিত্র ইত্যাদি। 100 বছর আগে লেখা সুলতানাস ড্রিম বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটি ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীরই অংশ। রোকেয়ার সময়ের ধর্মীয় এবং সামাজিক বাস্তবতার এই কাহিনী ছিল অসম্ভব সাহসী। এই উপন্যাসে কেবল নারীর ক্ষমতায়নই নয়, বরং আছে পরিবেশ এবং জলবায়ুর প্রসঙ্গ।
এর আগে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আপনারা নিশ্চয়ই জানেন যে এই তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। রাইট। এবং যেমনটি আমি একটু আগে বলছিলাম যে আমরা শুধুমাত্র এই সপ্তাহের যে গুরুত্বপূর্ণ খবর বা সাম্প্রতিক ইস্যুটির পাশাপাশি ওই সংক্রান্ত মৌলিক তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই এবং তারই পাশাপাশি বা তারই সূত্র ধরে আমরা এখন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী এবং সাহিত্যে তার অবদান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে যার জন্ম এবং 1932 সালে তিনি মারা যান। সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক, নারী জাগরণ এবং নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বা পথিকৃৎ হিসেবে তিনি পরিচিত আমাদের মাঝে। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার পূর্বপুরুষগণ মুঘল আমলে উচ্চ সামরিক এবং বিচার বিভাগীয় বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন এবং বিয়ের পরে তার নাম হয় রোকেয়া সাখাওয়াত হোসেন, তবে তিনি বেগম রোকেয়া নামেই আমাদের মাঝে সমধিক পরিচিত। বেগম রোকেয়া যে সামাজিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন সেখানে মুসলমান মেয়েদের গৃহের অর্গল মুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। 5 বছর বয়সে মায়ের সঙ্গে কলকাতায় বসবাস করার সময় একজন মেম শিক্ষয়িত্রীর নিকট তিনি কিছুদিন লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সমাজ এবং আত্মীয় স্বজনদের ভ্রুকুটির জন্য তাও বন্ধ করে দিতে হয়। তবুও বেগম রোকেয়া দমে যাননি। বড় ভাই বোনদের সমর্থন এবং সহায়তায় তিনি বাংলা ও ইংরেজি দুভাষাই আয়ত্ত করেন। প্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো এখানে উপস্থাপন করছি এগুলো আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে আমাদের যে পিডিএফটি দেওয়া হবে উইকলি বুলেটিনের, এটিতে আপনারা পাবেন এবং আমরা এই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করি জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দৈনিক যেগুলো আমাদের উইকলি বুলেটিনের রেফারেন্স দেওয়া থাকে এবং সেগুলো থেকেই মূলত আমরা এই প্রতিবেদনগুলোকে সংগ্রহ করি। বিভিন্ন অথেন্টিক রেফারেন্স থেকে আপনাদের কাছে এই তথ্যগুলো আমরা পৌঁছে দিচ্ছি। 1898 সালে বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে আমরা জানছিলাম। 1898 সালে বেগম রোকেয়ার বিয়ে হয়েছিল বিহারের ভাগলপুর নিবাসী উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তদুপরি সমাজ সচেতন, কুসংস্কার মুক্ত এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন। রোকেয়ার জীবনে স্বামী সাখাওয়াত হোসেনের প্রভাব ছিল সুদূর প্রসারী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সহচর্যে এসেই রোকেয়ার জ্ঞান চর্চার পরিধি বিস্তৃত হয়। উদার ও মুক্ত মনের অধিকারী স্বামীর উৎসাহ এবং সহযোগিতায় বেগম রোকেয়া দেশি বিদেশি লেখকদের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন এবং ক্রমশ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তার সাহিত্য চর্চার সূত্রপাতও ঘটে স্বামীর অনুপ্রেরণাতেই। তবে বেগম রোকেয়ার বিবাহিত জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1909 সালের 3 মে সাখাওয়াত হোসেন মারা যান এবং ইতিপূর্বে তাদের 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারাও অকালেই মারা যান। স্বামীর মৃত্যুর পর নিঃসঙ্গ বেগম রোকেয়া নারী শিক্ষা বিস্তার ও সমাজসেবায় পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করেন। 1909 সালের 1 অক্টোবর স্বামীর প্রদত্ত অর্থে 5টি ছাত্রী নিয়ে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন, কিন্তু পারিবারিক কারণে বেগম রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন। 1911 সালের 16 মার্চ কলকাতার 13 নং ওয়ালিউল্লাহ লেনের একটি বাড়িতে মাত্র 8 জন ছাত্রী নিয়ে তিনি নবপর্যায়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার অক্লান্ত প্রচেষ্টায় 1917 সালে এই স্কুল মধ্য ইংরেজি গার্লস স্কুল এবং 1931 সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে রূপান্তরিত হয় বা হাই স্কুলে রূপান্তরিত হয়। সাহিত্যিক হিসেবে তৎকালীন যুগের প্রেক্ষাপটে বেগম রোকেয়া ছিলেন একটি ব্যতিক্রমী প্রতিভা, নিঃসন্দেহে বলা চলে, এবং নবনূর, সওগাত, মোহাম্মদী, নবপ্রভা, মহিলা, ভারত মহিলা, আল ইসলাম, নওরোজ, মাহে নও, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা সহ বিভিন্ন পত্রিকাতে তিনি নিয়মিত লিখতেন এবং তার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল 1903 সালের নবনূর পত্রিকায়। এই নবনূর পত্রিকায় তার এই লেখা প্রকাশিত হয়েছিল 1903 সালে। কেউ কেউ বলেন যে তার প্রথম লেখা পিপাসা, যেটি প্রকাশিত হয়েছিল ইংরেজি 1902 সালে চৈত্র ও বৈশাখ 1308-1309 নবপ্রভা পত্রিকায়, এবং সমকালীন সাময়িক পত্রে মিসেস আর.এস. হোসেন নামে তার রচনা প্রকাশিত হতো। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস ও শ্লেষাত্মক রচনায় বেগম রোকেয়ার স্টাইল ছিল অত্যন্ত স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনা, যুক্তিবাদিতা এবং কৌতুকপ্রিয়তা তার রচনার সহজাত বৈশিষ্ট্য। তার প্রবন্ধের বিষয় ছিল ব্যাপক এবং বিস্তৃত। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। রাইট, বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে আমরা জানছি। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য কিছু রচনা নিয়ে এবার বলবো।
রাইট, বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে আমরা যদি দেখি রয়েছে মতিচুর, তারপর রয়েছে সুলতানাস ড্রিম, এটি একটি নকশাধর্মী রচনা, রয়েছে পদ্মরাগ নামে একটি উপন্যাস, অবরোধ বাসিনী যেটি একটি অত্যন্ত বিখ্যাত একটি গদ্য গ্রন্থ, নকশাধর্মী গদ্য গ্রন্থ, এবং এছাড়াও আছে অসংখ্য প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা এবং অনুবাদ। সুলতানাস ড্রিম এই গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেছিলেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি মূলত প্রতীকী রচনা এবং এতে বর্ণিত লেডি ল্যান্ড বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বল্প কল্পনার প্রতীক। মতিচুর, পদ্মরাগ, অবরোধ বাসিনী, সুলতানার স্বপ্ন প্রভৃতি গ্রন্থে বেগম রোকেয়ার ঐকান্তিক স্বপ্নই এক অভিনব রূপ পেয়েছে। মতিচুর দ্বিতীয় খণ্ডে রয়েছে সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, যেটি মূলত মেরি করেলি রচিত মার্ডার অফ ডেলিসিয়া এই উপন্যাসের গল্পাংশের অনুবাদ। এছাড়া জ্ঞানফল, নারী সৃষ্টি, নার্স নেলি, মুক্তিফল প্রভৃতি তার গল্প এবং রূপকথা প্রকাশিত হয়েছে। বাংলা এবং ইংরেজিতে লেখা তার অসংখ্য চিঠিপত্র রয়েছে। বাংলা ভাষার প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। যদিও সে যুগের অভিজাত শ্রেণীর মুসলমানদের ভাষা ছিল উর্দু, কিন্তু বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে এদেশের অধিকাংশ মুসলমানের ভাষা হচ্ছে বাংলা। তাই বাংলা ভাষাটাকে ভালোভাবে আয়ত্ত করে এই ভাষাতেই তিনি তার বক্তব্য প্রকাশের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে আরও বিস্তারিত থাকবে আমাদের উইকলি পিডিএফে। নারী জাগরণের অগ্রদূত এবং আলোর দিশারি বেগম রোকেয়ার জীবনকাল ছিল মাত্র 52 বছর। 1932 সালের 9 ডিসেম্বর কলকাতাতে তার মৃত্যু হয়। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের যে সংবাদগুলো রয়েছে। ঝর্ণা হাসান পাখি, আমি একটি কমেন্ট দেখতে পাচ্ছি, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। ঝর্ণা হাসান পাখিকে স্বাগত জানাচ্ছি আজকের উইকলি বুলেটিনে। তিনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদগুলোতে। রাইট, আরেকটি খবর আপনারা খেয়াল করেছেন, এই সপ্তাহের একটি খুবই গুরুত্বপূর্ণ দেশীয় খবরগুলোর মধ্যে জাতিসংঘের দুর্নীতি প্রতিরোধী সংস্থার সদস্য হয়েছে বাংলাদেশ। দুর্নীতি বিরোধী জাতিসংঘের এই নতুন প্ল্যাটফর্ম গ্লোবি নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রায় 3 বছর পর এর সদস্য হতে পেরেছে বাংলাদেশ। গত মার্চ মাসে বাংলাদেশের সদস্য হওয়ার পর এক্ষেত্রে দেশের ফোকাল পয়েন্ট নিযুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ অন্য দেশ থেকে সরাসরি সংগ্রহ করতে জাতিসংঘের এই নতুন প্ল্যাটফর্মটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে দুদক। এখন থেকে দুদক গ্লোবি নেটওয়ার্কের, যেটির পুরো নাম হচ্ছে দ্য গ্লোবাল অপারেশনাল নেটওয়ার্ক অব অ্যান্টি কারাপশনাল ল এনফোর্সমেন্ট অথরিটিজ, এটার সদস্য অন্য দেশের ফোকাল পয়েন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিয়ম মেনে তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবে এবং এই প্রক্রিয়ায় তথ্য সংগ্রহে দুদককে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হতে হবে না। দুর্নীতির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরভাবে আন্তদেশীয় সহযোগিতা, এই প্রতিপাদ্য সামনে রেখে গ্লোবি নেটওয়ার্ক বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। সমন্বিত সহযোগিতার মাধ্যমে আন্তদেশীয় দুর্নীতি চিহ্নিত, তদন্ত এবং বিচারিক কার্যক্রমের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মে ইতিমধ্যেই বিশ্বের 113টি দেশ ও 203টি সংস্থা সদস্য হয়েছে। সদস্য দেশগুলোর অ্যান্টি কারাপশন এজেন্সি বা এসিএ এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বিদেশে অর্থ পাচারকারীদের সহজে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে এবং অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান দুদক, যেটি বলছিলাম গ্লোবি নেটওয়ার্কের সদস্য হয়েছিল গত 1 মার্চ। আপনারা জানেন যে দুদক যেটি আমাদেরকে জানছে, যে বিষয়টি সম্পর্কে আপনারা কম বেশি পরিচিত, যে বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে খুব নিয়মিতভাবেই এবং সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারী 549 প্রবাসী বাংলাদেশির নামে দুবাইতে ফ্ল্যাট সহ অন্যান্য সম্পদের খোঁজও কিন্তু পাওয়া গেছে এবং এখন এই পাচারকৃত সম্পদের তথ্য সংগ্রহ করা হবে গ্লোবি নেটওয়ার্কের মাধ্যমে। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। বিশ্ব অভিবাসন রিপোর্ট 2024, ওয়ার্ল্ড মাইগ্রেশন, যদিও বিশ্ব অভিবাসন রিপোর্ট, তারপর এটিকে আমরা বাংলাদেশ বিষয়গুলোতে রেখেছি কারণ ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2024 এটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশে। এই আইওএমের পরিচালক এমি পোপ আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশের প্রতিবেদনটি প্রকাশ করেছিলেন, যার মূলে রয়েছে অভিবাসন এবং স্থানচ্যুতি সহ একাধিক চ্যালেঞ্জ। এমি পোপ বলছেন, বিশ্ব অভিবাসন রিপোর্ট 2024 প্রমাণভিত্তিক ডেটা এবং বিশ্লেষণের মাধ্যমে মানুষের গতিশীলতাকে তুলে ধরে। অনিশ্চিত একটি বিশ্বে সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর নীতি সম্পর্কে জানতে মাইগ্রেশন গতিবিদ্যা বোঝা অপরিহার্য এবং বিশ্ব অভিবাসন প্রতিবেদনে দীর্ঘস্থায়ী প্রবণতা এবং উদীয়মান চ্যালেঞ্জগুলোর উপর আলোকপাত করতে সাহায্য করে।
নিরাপদ সুশৃঙ্খল অভিবাসনের ক্ষেত্রে একটি চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ অভিবাসন সমস্যা মোকাবেলা করছে আপনারা জানেন, এবং অভিবাসীদের অধিকার রক্ষাকারী নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করছে। এবং এই সক্রিয় সম্পৃক্ততা IOM এর কৌশলগত উদ্দেশ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা 2024 বিশ্ব অভিবাসন রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে বাংলাদেশকে একটি আদর্শ অবস্থানে পরিণত করেছে। ডিজিটাল সরঞ্জাম এবং ব্যাপক বিশ্লেষণের সাথে IOM এর বিশ্ব অভিবাসন প্রতিবেদনের লক্ষ্যে এই মিথগুলোকে দূরে সরিয়ে রেখে মানব গতিশীলতার চ্যালেঞ্জ এবং সুযোগগুলি মোকাবেলার ক্ষেত্রে সমালোচনামূলক অন্তর্দৃষ্টি প্রদান এবং যথাযথ পদক্ষেপের জন্য অনুপ্রাণিত করাই হচ্ছে এই সংগঠন এবং এই অভিবাসন রিপোর্ট বা বিভিন্ন যে আপডেট সেগুলোর মূল লক্ষ্য। রাইট, এবারে আমরা একটু IOM সম্পর্কে জেনে নেই। এই সংস্থাটি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই যেটি জানেন যে IOM এটির পূর্ণরূপ হচ্ছে দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, আন্তর্জাতিক মাইগ্রেশন বিষয়ক সংস্থার। এই প্রতিষ্ঠাকাল হচ্ছে 1951 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্য সংখ্যা হচ্ছে 175টি দেশ। আপনারা এটার স্ক্রিনশট নিতে পারেন বা মনে রাখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই বিভিন্ন সংগঠন সম্পর্কে যে বেসিক ইনফরমেশনগুলো। এটার সর্বশেষ সদস্য দেশ হচ্ছে বার্বাডোস এবং এর সদর দপ্তর হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডে। রাইট, বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমাদের হাতে রয়েছে। আমরা একটু দ্রুত যাব। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত? এই বছরের 30 এপ্রিল অর্থাৎ গত মাসেই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে প্রায় 16,470 মেগাওয়াট। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সরকারি হিসাবে 27,162 মেগাওয়াট এবং এর মধ্যে 13,500 মেগাওয়াট সাধারণত ব্যবহৃত হয়, কিন্তু সম্প্রতি যে তাপ প্রবাহ ছিল যার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় 16,477 মেগাওয়াট উৎপাদন রেকর্ড করা হয়েছে। এবং বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে যদি আমি সার্বিক আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি, বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 145টি এবং অবসরকৃত বা মেয়াদ উত্তীর্ণ বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 9টি 2023-24 অর্থ বছর আর এই এপ্রিল 2024 পর্যন্ত অর্থাৎ গত মাস পর্যন্ত। এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 16,477 মেগাওয়াট, যেটি একটু আগে বলছিলাম। এপ্রিল মাসে বিদ্যুৎ আমদানি হয়েছে 2,656 মেগাওয়াট আর মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 602 মেগাওয়াট এবং বিদ্যুৎ গ্রাহক সংখ্যা হচ্ছে 4,70,00,000। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ হচ্ছে প্রায় 30 কোটি সামথিং এবং বিতরণ সিস্টেম লস হচ্ছে 7.65%, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাইট, আর আরেকটি খবর কিছুটা বেদনাদায়ক খবর। চট্টগ্রাম বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলট অসীম জাওয়াদ তিনি এখানে নিহত হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর বরাত দিয়ে জানা যায় গত 9 মে এটি আসলে অসীম জাওয়াদ হবে তার প্রকৃত নাম। 9 মে ইয়াক 130 নামক প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হয় এবং এতে পাইলট শহীদ হন। 2017 সালে পাইলটের আরেকটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু তখন পাইলটের কোনো ক্ষতি হয়নি। উড্ডয়নরত অবস্থায় বিমানটিতে আগুন ধরে যায় এবং তা থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং এর মতো অবস্থায় পাইলটরা প্যারাশুট বেয়ে নিচে নেমে কর্ণফুলী নদীতে পড়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ বা আসিম জাওয়াদ। রাইট, সঠিক নামটি হচ্ছে আসিম জাওয়াদ। রাইট, আমরা শেষ করলাম বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত বিভিন্ন যে গুরুত্বপূর্ণ খবরগুলো। এবারে চলে যাচ্ছি টুকরো খবরে। বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত টুকরো খবর খুবই সংক্ষেপে জানিয়ে দিব। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024 এটি জাতীয় সংসদে তোলা হয়েছে এবং এটি এই আইনের অধীনে সংগঠিত অপরাধ আমলযোগ্য, অজামিনযোগ্য এবং আপোষযোগ্য হবে। এটি জাতীয় সংসদে তোলা হয়েছে সপ্তাহে। এছাড়া ডলারের মূল্য বৃদ্ধি, আপনারা ক্রলিং পেগ এই নামটির সাথে পরিচিত। গত কয়েক মাস ধরে এই নামটি নিয়ে কথা হচ্ছে, আলোচনায় রয়েছে। এই ক্রলিং পেগ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম 7 টাকা বা 6.36% বাড়িয়ে মধ্যবর্তী দর নির্ধারণ করে 117 টাকা করেছে। অর্থাৎ চাইলে এখন এটাকে খুব বেশি পরিমাণে বৃদ্ধি বা কমানো যাবে না, বরং এটা একটা ফিক্সড একটা অ্যামাউন্টের ধারে আশেপাশে থাকবে। এটি হচ্ছে ক্রলিং পেগ। এই খুবই গুরুত্বপূর্ণ এটি টার্ম। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ একটি বই এই সপ্তাহে আমরা জানতে পেরেছি। এই বইটি রচনা করেছেন বঙ্গবন্ধুর জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর M.A. ওয়াজেদ মিয়া। এছাড়া বাংলাদেশের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন প্রথমবারের মতন আবারও চালু হতে যাচ্ছে।
রাইট, না প্রথমবারের মতো না, এই বছর প্রথমবারের মতন চালু হতে যাচ্ছে স্পেশাল ট্রেন, এবং এবার এই ট্রেনটা চলবে নবনির্মিত যে পদ্মা সেতু দিয়ে। বাংলাদেশের 5 ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে বই, চাকমা, মণিপুরী, গারো, সাঁওতাল এবং রাজবংশী, এই 5টি জাতিগোষ্ঠী নিয়ে আলাদা গ্রন্থ লিখেছেন লেখক গবেষক মোস্তফা মজিদ। আর দেশে আধুনিক 2টি হিমাগার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেশে আধুনিক 2টি হিমাগার, এই হিমাগার ফরিদপুর এবং পাবনাতে এই হিমাগার 2টি নির্মাণ করা হবে। প্রতিটিতে 10,000 টন করে মোট 20,000 টন পেঁয়াজ বা পচনশীল দ্রব্য সংরক্ষণ করা হবে। রাইট, এরই সাথে আমরা শেষ করছি বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সব খবর। এই পর্যায়ে চলে যাচ্ছি একটি কুইজে। আমাদের আজকের প্রথম কুইজ, এই কুইজে আপনারা অংশ নিতে পারবেন আমাদের উইকলি বুলেটিনে যেই ফেসবুক পেজ থেকে যে লাইভ সম্প্রচারিত হচ্ছে, এই কুইজে আপনারা অংশ নিতে পারবেন কমেন্ট করে। আশা করছি সবাই আপনারা অংশগ্রহণ করবেন এবং কুইজের সঠিক উত্তরটি দিতে পারবেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি আজকে। রোকেয়া সাখাওয়াত হোসেনের পদরাগ কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং গল্প? কোনটি সঠিক উত্তর হবে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। রাইট, পৃথা ইয়াসমিন কার্যকরী ভূমিকা পালন করলেই হলো। রাইট, আমরা আশা করি এটি কার্যকরী ভূমিকা পালন করে আসছে, উত্তর আরও এফেক্টিভ ভূমিকা রাখবে, এটি আমাদের বিশ্বাস। এবং আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ আমরা সবসময় কামনা করি। আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কামাল উদ্দিন, তিনিও সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাইট, কুইজটি আমি আবার বলছি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্মরাগ কোন ধরনের রচনা? প্রবন্ধ, উপন্যাস, নাটক নাকি গল্প? সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিতে পারবেন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। আপনারা যেখান থেকে আমাদেরকে শুনছেন আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। 4টি অপশন রয়েছে, সাহিত্যের 4টি জনরা, প্রবন্ধ, উপন্যাস, নাটক নাকি গল্প। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই পদ্মরাগটি কোন ধরনের রচনা? ঝর্ণা হাসান পাখি বলছেন উপন্যাস, হেমায়তুল্লাহ হারুন উপন্যাস, পৃথা ইয়াসমিন অপশন খয়ের কথা বলছেন, অর্থাৎ উপন্যাসের কথা বলছেন, মেরুনা ফাহমিন, অ্যানি আমিন, সানজিদা, তারপরে রাইট আরও অনেকে উত্তর করছেন। আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। চাকরি প্রত্যাশী যারা, তাদের কাছে এই প্রশ্নটির উত্তর একেবারেই সহজ হওয়ার কথা। তারা হুমায়রা আখতার স্নিগ্ধা, তিনিও একই কথা বলছেন। এটি মূলত একটি উপন্যাসে মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না। এই পদ্মরাগ উৎসর্গ করা হয়েছে বেগম রোকেয়ার জ্যেষ্ঠ ভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে। রাইট, সুলতানাস ড্রিম, এটি নিয়ে আমরা আজকে কথা বলছিলাম বেগম রোকেয়া, এবং সেখান থেকে মূলত বেগম রোকেয়ার সাহিত্যকর্ম এবং তার জীবনী সম্পর্কে আলোচনা করেছি। তার উল্লেখযোগ্য রচনাগুলো আবারও একটু বলে দিচ্ছি: মতিচুর, সুলতানাস ড্রিম, পদ্মরাগ এবং অবরোধবাসিনী। চলে যাব পরবর্তী সংবাদগুলোতে। তবে তার আগে খুব সংক্ষেপে আমাদের কিছু পেজ এবং আমাদের যে অ্যাপ রিলেটেড কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। 36 ঘন্টার মধ্যে খাতা মূল্যায়ন সহ লাইভ এমসিকিউতে লাইভ রিটেন 36তম বিসিএসের লিখিত প্রস্তুতির লং কোর্স চালু হয়েছে। পুল সহ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 2,395 টাকা, মাত্র 2,395 টাকা, যেখানে মোট পরীক্ষা থাকবে 48টি এবং এখানে রাইট লাইভ পরীক্ষা 55টি, বিষয়ভিত্তিক ফুল মডেল টেস্ট 6টি। রাইট, যারা রিটার্নের প্রিপারেশন নিচ্ছেন তারা বেছে নিতে পারেন লাইভ রিটেনকে। লাইভ এমসিকিউ বাংলাবিদ এবং ইংলিশ উইজার্ড বইয়ে যে 10% ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জটাকে বাতিল করা হয়েছিল, এই যে অফারটা সেটির কিন্তু আর একদিন রয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই অফারটি চলবে। আপনারা একদম অফার মূল্যে এই বই দুটি কিনে নিতে পারেন এবং একদম ডেলিভারি চার্জ ছাড়াই। 47তম বিসিএস গণিত প্রস্তুতি লাইভ এমসিকিউর ম্যাথ মাস্টারের নতুন রুটিন প্রকাশিত হয়েছে, যেখানে লাইভ পরীক্ষা থাকবে 27টি, গাণিতিক যুক্তি 20টি এবং মানসিক দক্ষতার পরীক্ষা থাকবে 7টি। পিডিএফ সহ মোট ভিডিও লেকচার থাকবে 21টি। এছাড়া আর্কাইভ থেকে প্রায় 7,000 প্রশ্নের অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়া জিকেপিডিয়া, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীরও কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে। আগামী 20 এবং 22 মে থেকে এগুলোর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সায়েন্স এক্সপার্ট, ভূগোলের অর্থাৎ 47তম বিসিএসকে সামনে রেখে যে রুটিনগুলো, সেগুলো একের পর এক প্রকাশিত হচ্ছে। যারা 47তম বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে রুটিনগুলো। আপনারা রুটিনে যাদের অলরেডি প্যাকেজ কেনা আছে তারা পরীক্ষা দিবেন, বা যারা এখনও প্যাকেজ কেনার কথা ভাবছেন তাদের জন্য এটা ভালো একটি সময় হতে পারে।
রাইট, আমরা চলে যাই আন্তর্জাতিক বিষয়াবলিতে। প্রথমেই থাকবে পুলিৎজার পুরস্কার। আপনারা দেখছিলেন হয়তোবা হাইলাইটসে। আমরা পুলিৎজার পুরস্কার নিয়ে প্রথমে কথা বলবো। পুলিৎজার পুরস্কার ফিলিস্তিনের গাজায় চলমান যে সংঘাতের ভয়াবহ চিত্র ছবির মাধ্যমে তুলে ধরে এই পুরস্কারটি পেয়েছেন এই বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ধনকুবের এবং প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এই বার্তা সংস্থাটিকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া 3টি করে পুরস্কার পেয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার, সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত। 1917 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত এবং নাটকে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কারটি ঘোষণা করে। এই বছর পুলিৎজার পাওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে গত 6 মে তারিখে। এবং পুলিৎজারের যে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে গাজার সংঘাত নিয়ে রয়টার্সের বেশ কিছু ছবি। এর মধ্যে একটি ছবি যেখানে আলোকচিত্রী মোহাম্মদ সালেম ছবি তুলেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে গাজায় নিহত 5 বছরের একজন শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন একজন ফিলিস্তিনি নারী। শিশুটি তার পরিবারের সদস্য এবং এই ছবিটিকে এই বছর সম্মানজনক ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কারও দেওয়া হয়েছে। জেলবন্দি রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ এবং ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ভ্লাদিমির কারা-মুর্জাকেও পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। কারাগারে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আলোচিত কিছু কলাম লেখার কারণে তিনি পুরস্কার পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমস পুরস্কার পেয়েছে যে 3টি বিভাগে, সেগুলো হচ্ছে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, ইন্টারন্যাশনাল রিপোর্টিং এবং ফিচার রাইটিং। পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে এবং এই বছরের অ্যাওয়ার্ডটি দখল রেখেছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক সংস্থা প্রোপাবলিকা। আর ব্রেকিং নিউজ বিভাগে পুলিৎজার পেয়েছে লুক আউট সান্তা ক্লজ নামের একটি নিউজ পোর্টাল। রাইট, সংক্ষেপে জানিয়ে দিলাম পুলিৎজার পুরস্কার সম্পর্কে। এবারে পরবর্তী যে আন্তর্জাতিক বিষয়গুলি খবর রয়েছে, রাশিয়ান প্রেসিডেন্ট, আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে কথা বলবো। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে 5ম মেয়াদে শপথ নিয়েছেন ছবির যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, জনাব ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে রাশিয়ার 200 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড করতে যাচ্ছেন পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে 6 বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নিয়েছেন 71 বছর বয়সী জনাব পুতিন এবং এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো বর্জন করেছে স্বাভাবিকভাবেই। 1996 সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। 1999 সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন। ইউক্রেনে 2 বছর আগে অভিযান শুরু করার পর নতুন করে আবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। পুতিন গত মার্চ মাসে কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছিলেন অ্যাজ এক্সপেক্টেড এবং এই নির্বাচনে যুদ্ধবিরোধী 2 প্রার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পুতিনের কট্টর সমালোচক এবং বিরোধী বলে পরিচিত অ্যালেক্সি নাভালনি নির্বাচনের আগেই একটি কারাগারে আকস্মিকভাবে মারা যান। পুতিনের অন্য সমালোচকরা কেউ কারাগারে রয়েছেন বা কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। নাভালনির স্ত্রী নির্বাসনে থাকা ইউলিয়া নাভালনা গতকাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াই করে যেতে বিরোধীদের আহ্বান জানিয়েছেন। রাশিয়ান সংবিধান সম্পর্কে কিছু জানিয়ে দেব। ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট রয়েছে। রাশিয়ান সংবিধান হচ্ছে রাশিয়ান ফেডারেশনের সর্বোচ্চ আইনি নিয়ন্ত্রক এবং আইনি ব্যবস্থা। রাশিয়ান এই সংবিধানের মাধ্যমে রাশিয়ার সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিনিধি গঠন, নির্বাহী বিচারিক সংস্থা এবং স্থানীয় সরকারের ব্যবস্থা, মানব ও নাগরিক অধিকার এবং স্বাধীনতার মৌলিক উপাদানগুলিও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানের যে বর্তমান সংস্করণটি সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর অর্থাৎ 12 ডিসেম্বর 1993 সালে ভোটের মাধ্যমে গৃহীত হয়েছিল। প্রায় 58% মানুষ সংবিধান গ্রহণের পক্ষে ভোট দিয়েছিল। বর্তমানে সংবিধানটি প্রস্তাবনা এবং 2টি বিভাগ নিয়ে গঠিত। যে কারণে ইন্টারেস্টিং বলছি যে 2020 সালে সর্বশেষ একটি সংশোধনী আনা হয়েছিল এই রাশিয়ান কনস্টিটিউশনে এবং যেখানে প্রেসিডেন্ট পুতিনকে আগামী 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অনুমতি প্রদান করা হয়েছে। রাশিয়ান সংবিধান নিয়ে আরও বিস্তারিত আপনারা দেখতে পাবেন আমাদের যে পিডিএফ দেওয়া হবে। রাশিয়া সম্পর্কে কিছু আরও তথ্য দিয়ে দিই। রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ, বিশ্বের আয়তনের সবচেয়ে বড় দেশ এবং এটার বর্তমান প্রেসিডেন্ট আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি জনাব পুতিন এবং তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ইউনাইটেড রাশিয়া। রাশিয়ার সাথে 14টি দেশের সীমান্ত রয়েছে। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল এবং রাশিয়ার রাজতন্ত্রের অবসান ঘটে 1917 সালে। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো। সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল 1922 সালে। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন। এই তথ্যটি প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হিসেবে এসে থাকে। রাশিয়ান প্রেসিডেন্টের মেয়াদ সাধারণত 6 বছর আর সোভিয়েত
ইউনিয়ন, যে তথ্যটি দুইবার এসেছে, এটি 1922 সালে গঠিত হয়েছিল। রাইট, এবারে পরবর্তী আন্তর্জাতিক বিষয়গুলি সংবাদে চলে যাচ্ছি। ইসরায়েল এবং প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে আমরা রেগুলার সংবাদ আপনাদের সামনে প্রচার করে যাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে। আজকেও কিছু গুরুত্বপূর্ণ এই আপডেটস আপনাদেরকে জানাবো। ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব, যেটি গৃহীত হয়েছে গত শুক্রবার 10 মে তারিখে, এবং এর ফলে সাধারণ পরিষদ জাতিসংঘের ভেতরে ফিলিস্তিনের অধিকার সীমা আরও বাড়িয়েছে এবং সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে। ফিলিস্তিন 2012 সাল থেকেই জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে, বাট এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না, এবং এই সদস্য পদের বিষয়টি শুধুমাত্র কিন্তু নির্ধারণ করে থাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অর্থাৎ নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া, অর্থাৎ সাধারণ পরিষদের যত বড় ব্যবধানে এই প্রস্তাবটি পাশ হোক না কেন, নিরাপত্তা পরিষদের কোনো একটি সদস্য যদি ভেটো ক্ষমতা প্রয়োগ করে তাহলে এই প্রস্তাবটি কিন্তু আর পাশ হবে না। এবং সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানেই এবার ভোটের মাধ্যমে নতুন অধিকার এবং সুযোগ সুবিধার দেওয়ার জন্য জাতিসংঘের 194তম সদস্য হিসেবে যে ফিলিস্তিনকে অন্তর্ভুক্তি, এটি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। খুবই যৌক্তিক দাবি, তবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে যাচ্ছে এই ফিলিস্তিনের অন্তর্ভুক্তিতে, আমরা দেখতে পেয়েছি। আরব এবং ফিলিস্তিনের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 143টি, আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 9টি রাষ্ট্র, এবং এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অবধারিতভাবে রয়েছে। এছাড়াও আছে আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, পালাউ, পাপুয়া নিউগিনি এবং চেক রিপাবলিক। এছাড়া 25টি রাষ্ট্র নিউট্রাল পজিশন বা ভোট প্রদানে বিরত ছিল, তবে বাংলাদেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। আরেকটি বিষয় একটু জানিয়ে দিই আপনাদের, আরেকটি শব্দের সাথে কেরাম শালোমের নামটির সাথে পরিচয় করে দিচ্ছি। ইসরায়েলে যে গাজায় যে মানবিক সহায়তা সরবরাহে কেরাম শালোম এই সীমান্ত ক্রসিংটা পুনরায় চালু করেছে। হামাসের রকেট হামলায় 4 সেনা নিহত হয়, এটি বন্ধ করার 4 দিন পর সেটা ফের খুলে দেওয়া হলো। আন্তর্জাতিক সম্প্রদায় যে খাবার পানি, আশ্রয় সরঞ্জাম, ওষুধ এবং চিকিৎসা সামগ্রী সহ মানবিক সাহায্য বহনকারী যে ট্রাকগুলো মিশর থেকে ইতিমধ্যে এই কেরাম শালোম ক্রসিংয়ে এসেছে। রাফা ক্রসিং এবং কেরাম শালোম আরেকটি ক্রসিং, গুরুত্বপূর্ণ। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার খুব সংক্ষিপ্ত একটি ইতিহাস জানিয়ে দিই। বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত, এবং প্রথম বিশ্বযুদ্ধে জয়ের ফলে অটোম্যান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধিকারে আসে, এবং এতে 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদিবাদী আন্দোলন নেতা রথশাইল্ডকে একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের সহায়তার কথা জানান, এবং তার এই চিঠি ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এর 31 বছর পর 1948 সালে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। রাইট, আন্তর্জাতিক বিষয়গুলি সংক্রান্ত প্রধান খবরগুলো শেষ করলাম। এবারে কিছু টুকরো খবর জানিয়ে দিব। তুরস্কে প্রায় 700 বছরের পুরনো একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। 6 মে মসজিদটিকে মুসলমানদের জন্য খুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। 1400 শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছে অত্যন্ত মূল্যবান। 1453 সালে অটোমান টার্কিশরা কনস্টান্টিনোপল জয়ের পর প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। শিক্স ফর জাস্টিস 2019 সালের 10 জুলাই শিক্স ফর জাস্টিস নামে সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল ভারত। দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক নয় এবং পুরোপুরিভাবে ব্যবসায়িক ভিত্তিতে চলে সংগঠনটি। আমেরিকা, কানাডা, ব্রিটেন সহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এসএফজে। পাঞ্জাবের মধ্যে স্বাধীন এবং একটি সার্বভৌম রাষ্ট্র খালিস্তান গড়ার দাবি তুলছে তারা। সিনকো দে মায়ো 5 মে 1862 সালের এই দিনে পুয়েবলা যুদ্ধে মেক্সিকোর কাছে পরাজিত হয় ফ্রান্স। সেই যুদ্ধে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় নেপোলিয়ন, এবং এরপর থেকে দিবসটি সাংস্কৃতিক ছুটির দিন হিসেবে পালন করা হয়। এখন মেক্সিকোর চেয়ে যুক্তরাষ্ট্রে দিবসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রায় মেক্সিকান আমেরিকান ঐতিহ্যের মানুষেরা এই দিবসটি উদযাপন করে থাকেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পার্লামেন্ট স্থগিত করা হয়েছে এই সপ্তাহে। আমরা যেটা দেখতে পেলাম, দেশটির আমির শেখ মেশাল আহমেদ আল সাবা তিনি এক টেলিভিশন বক্তৃতায় ঘোষণা দিয়েছেন এবং সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ আগামী 4 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রাইট, আরও খবর রয়েছে আমাদের হাতে। টুকরো খবর, 2022 সালে শীর্ষ রেমিটেন্স আয়কারী দেশ হয়েছে ভারত। প্রায় $111 বিলিয়ন রেমিটেন্স তারা অর্জন করেছে। প্রকল্প দ্য লাইন, সৌদি আরবে গড়ে তোলা হচ্ছে নতুন এক শহর দ্য লাইন নিয়ম নামে এই প্রকল্পের অধীনে নির্মিত হবে ভবিষ্যতের এই শহর। ফিউচার সিটি, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে নির্মাণাধীন শহরটির নকশার বিষয়ে ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ওরাং ওটাং কূটনীতি, চীনের পান্ডা কূটনীতির শিক্ষা নিয়ে এবার বা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ওরাং ওটাং ডিপ্লোম্যাসি শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটি পরিকল্পনা করেছে তাদের থেকে পাম তেল আমদানিকারক দেশকে এই প্রাণী উপহার পাঠাবে তারা, যদিও এই নিয়ে আপত্তি তুলেছে বন্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠী WWF। রাইট, এবারে জানিয়ে দেব এই সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিবসের কথা। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আগামী 17ই মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, এবং এই বছরের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। এর সাথে শেষ করলাম আন্তর্জাতিক বিষয়গুলি সংক্রান্ত খবর। এ পর্যায়ে চলে যাব তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড নিউজে আমরা কিছু আপডেটস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। কিছু কমেন্টস পড়ব। পূজা চক্রবর্তী, পূজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আজকেই প্রথম আমাদের লাইভে উপস্থিত হয়েছেন। আশা করছি এখন থেকে নিয়মিত থাকবেন এবং এখান থেকে উপকৃত হবেন বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে। অপু চন্দ্র বর্মন, তিনি দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন, তাকেও ওয়েলকাম করছি। পৃথা ইয়াসমিন আর্জেন্টিনাকে তিনি ক্রস দিয়েছেন। আচ্ছা, রুহুল আমিন এর আগে কুইজের উত্তর করেছিলেন। ওকে, আমরা চলে যাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিউজের প্রধান যে খবরটি সেটি হচ্ছে সৌরঝড়কে নিয়ে খবর। সৌরঝড়ের কথা আপনারা অনেকেই শুনেছেন হয়তো বা গত সপ্তাহে আপনার পেপার পত্র পত্রিকাতে দেখেছেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌরঝড়ের নাম হচ্ছে করোনাল ম্যাস ইজেকশন। সৌরঝড়ের কারণে সূর্য থেকে তীব্র চৌম্বকীয় কণার নিঃসরণ হয়, আর এই কণাগুলো ঘন্টায় কয়েক মিলিয়ন কিলোমিটার বেগে ছুটে বেড়ানোর ক্ষমতা রাখে, যা 13 ঘন্টা থেকে 5 দিনের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায়। তবে পৃথিবীর পরিমণ্ডল কণাগুলো থেকে রক্ষা করে আমাদের। এক্ষেত্রে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এছাড়াও তীব্র বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হওয়ার ফলে মানুষের তৈরি অবকাঠামোগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সৌরঝড় আসলে কেন হয়? গবেষণায় যেটি বলা হচ্ছে যে 1859 এবং 1921 সালে আধুনিক এই পৃথিবীতে এমন সৌরঝড় হয়েছিল। তাই বলা যেতে পারে যে 100 বছর পর ফের এমন ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হয়েছে পৃথিবী, এবং এর আগে 1921 সালে সৌরঝড়ে পৃথিবীর যে ক্ষতি হয়েছিল সেটি অকল্পনীয়। বিজ্ঞানের পরিভাষায় যার নাম হচ্ছে ক্যারিংটন এফেক্ট। তখন ঝড়ের কবলে পৃথিবীকে ঘিরে থাকা বিশাল আকৃতির চৌম্বক ক্ষেত্রে বড় বড় ফাটল ধরেছিল, এবং এসবের ফাঁকা জায়গা দিয়ে বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি প্রবেশ করেছিল। গবেষণা আরও বলা হচ্ছে যে পৃথিবীর ওপর এমন ভয়ঙ্কর সৌরঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা প্রতি দশকে 1.6% থেকে 12%, এবং এবারও তেমনই একটি সৌরঝড়ের কবলে শিকার হতে পারে পৃথিবী, এবং এর সম্ভাবনায় বেশি। তবে 1859 এবং 1921 সালের মতো তীব্র না হওয়ার কথা রয়েছে। 10ই মে এটি আঘাত হেনেছে, এবং এতে তাসমানিয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়, এবং এর প্রভাবে স্যাটেলাইট এবং বিদ্যুৎ গ্রিডের কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। 2003 সালে হ্যালোইন স্টর্মের পরে পৃথিবীতে এত শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা এটি প্রথম। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড আরও কিছু টুকরো খবর রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা টিকার কথা আপনারা অনেকে জানেন। ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বাজার থেকে সব ধরনের কোভিড ভ্যাকসিন তুলে নিতে শুরু করেছে। মার্চে এই টিকার প্রত্যাহারের ঘোষণা দিচ্ছিল তারা। কোভিড মহামারী আসার পর থেকে বিশ্বজুড়ে প্রায় 300 কোটিরও বেশি ডোজ টিকা দেওয়ার প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। করোনা প্রতিরোধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই একই টিকা 2 জায়গাতে উৎপাদন করে। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার নাম হচ্ছে কোভিশিল্ড, আর ইউরোপে তৈরির টিকাটার নাম দেওয়া হয় ভ্যাক্সজেভরিয়া। কোভিশিল্ড টিকা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই গেছে। ভারতে এই টিকা দেওয়া হয়েছে অন্তত 175 কোটি ডোজ। তারা বাজার থেকে এটি প্রত্যাহার করতে শুরু করেছে কিছু আপত্তির কারণে। এরপরে যেটি দেখতে পাচ্ছি হিটওয়েভ অ্যালার্ট, যেটি বাংলাদেশের এই হিটওয়েভ অ্যালার্ট চলছিল গত সপ্তাহে, কিছুটা এখন বৃষ্টিপাতের কারণে তীব্রতা কম, আবার একটু শুরু হওয়ার কথা রয়েছে 16 থেকে 19 মে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবার ঢাকা অ্যাপে হিটওয়েভ সতর্কতা পোর্টালের লিঙ্ক সংযুক্ত করা হয়েছে। হিটওয়েভ পোর্টালের মাধ্যমে এখন থেকে সরাসরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবার ঢাকা অ্যাপে পূর্বাভাস চলে যাবে। রাইট, আর দেশে বাংলা ভাষার প্রথম স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়াটেক। আইকিউব কামার হচ্ছে পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহ, যাদের কক্ষপথে পৌঁছে গেছে পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহ আইকিউব কামার, এবং সেখান থেকে যাদের ছবিও তারা তুলে পাঠিয়েছে। শেষ করছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিউজ। এবারে চলে যাচ্ছি খেলাধুলার সংবাদে।
এই সপ্তাহের স্পোর্টস নিউজে একটি খবর রয়েছে আমাদের হাতে। বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়েই ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি, আপনারা জানেন। ক্রীড়া দিবস হিসেবে বা ক্রীড়া হিসেবে এই ফুটবলের জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। মে মাসের 25 তারিখে বিশ্ব ফুটবল দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি, আন্তর্জাতিক এই সংস্থাটি। বিশ্ব ফুটবল দিবস হিসেবে 25শে মে বেছে নেওয়ার পেছনে বিভিন্ন ইতিহাসও রয়েছে। যেমন 1924 সালের 25শে মে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্টটি প্রথম শুরু হয়েছিল। রাইট, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে ইতিহাসের পাতায় এই সপ্তাহে। আমাদের এটি নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহে দিনগুলোতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ দিনগুলো যেগুলো ইতিহাসের মোড় পরিবর্তন করে দিয়েছিল, সেসব স্মরণীয় দিনগুলোকে আমরা এই অংশে উপস্থাপন করে থাকি। আজকেও থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি দিন। যেমন প্রথমেই আমরা শুরু করছি 7ই মে 1961। তারিখটা ভুল হয়েছে, বিশাল বড় ভুল আসলে। এটি সংশোধন করতে হবে। 7ই মে 1961 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাঙালির আত্মপরিচয়ের স্বরূপ সন্ধানে তিনি অতুলনীয় একজন। তিনি 7ই মে 1961 সালে, এটি হচ্ছে তার 163তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন হচ্ছে তার এই জন্মবার্ষিকী। এবং আমরা পরের নিউজে চলে যাচ্ছি। 10ই মে 1994 সাল নেলসন ম্যান্ডেলার, যে বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। রোবেন দ্বীপে তিনি 27 বছর নির্বাসিত ছিলেন এবং এরপর তিনি আবার ফিরে আসেন জনগণের কাছে এবং এই বর্ণবৈষম্যহীন একটি নতুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন এবং 1993 সালে তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এই সপ্তাহে আরও কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে। 10ই মে 1857 সালে দিল্লিতে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। ভারতীয় সেনারা, যারা মূলত সিপাহী নামে পরিচিত, 1857 সালের 10ই মে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা যেই বিদ্রোহ করেছিল তা ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ যদিও ব্যর্থ হয়েছিল, তবুও এই বিদ্রোহের একটি সুদূরপ্রসারী প্রভাব ছিল এবং এর ফলশ্রুতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এর শাসনভার চলে যায় ব্রিটেনের রানীর কাছে এবং এটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। রাইট, আর লাস্ট আরেকটি রয়েছে। 1638 সালে মুঘল সম্রাট শাহজাহানের উদ্যোগে দিল্লির লালকেল্লা নির্মাণ শুরু হয় 13ই মে 1638 সালে। এছাড়া রয়েছে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। আমরা শেষ করলাম এই সপ্তাহের সব খবরগুলো। তবে শেষ করার আগে আরও একটি কুইজ রয়েছে আপনাদের জন্য। আশা করছি প্রথম কুইজটিতে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন, এই কুইজটিতেও আপনারা অংশগ্রহণ করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট সাধারণত কত বছরের জন্য নির্বাচিত হন? অপশন ক 3 বছর, অপশন খ 4 বছর, অপশন গ 5 বছর এবং অপশন ঘ 6 বছর। অ্যানি আমিন বলছেন 1861। রাইট, 1861 হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। রাইট। আরিয়ান জসিম আনান তিনি বলছেন ভোলা থেকে তিনি যুক্ত হয়েছেন। 1861 হবে ফাহমিদা খন্দকার। রাইট, ধন্যবাদ। আচ্ছা, তানভীর আহমেদ রিফাত তিনি বলছেন 6 বছর। আমরা দেখব আরও কিছু উত্তর। রাশিয়ান প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন? 4টি অপশন রয়েছে। অপশন ক 3 বছর, অপশন খ 4 বছর, অপশন গ 5 বছর, অপশন গ 4 বছর। আমরা এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করেছি আজকে। পূজা চক্রবর্তী আজকে আমাদের সাথে প্রথম যুক্ত হচ্ছেন এবং তিনিও সঠিক উত্তর করেছেন অ্যানি আমিন, অর্থাৎ আমি সঠিক উত্তরটি আসলে বলেই দিলাম। সঠিক উত্তরটি হচ্ছে 6 বছর। রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ এবং এই দেশের প্রেসিডেন্ট 6 বছরের জন্য নির্বাচিত হন এবং যেটি আমি একটু আগে বলছিলাম যে রাশিয়ার সাথে প্রায় 14 দেশের সীমান্ত রয়েছে এবং এই রাশিয়াতে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। তারপরে 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং বর্তমানে যিনি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন এবং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করে রাশিয়া বর্তমানে বিশ্ব অঙ্গনের একটি আলোচিত রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান হচ্ছেন ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, আমরা আজকের উইকলি বুলেটিন এখানেই শেষ করছি। আশা করছি যে আজকের এই পর্বটি আপনারা উপভোগ করেছেন এবং এ থেকে আপনারা চাকরির পরীক্ষাগুলোতে উপকৃত হবেন।
আগামীর উইকলি বুলেটিন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।